আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা সেকেন্ড ক্লাস, অর্থাৎ ঈদের আগে আমরা ফার্স্ট ক্লাস নিয়েছিলাম, আজকে সেকেন্ড ক্লাস শুরু করব এবং এই ক্লাসের মাধ্যমেই আমরা ফাইনালের সিলেবাস শেষ করব ইনশাআল্লাহ। তো আমরা যেই চ্যাপ্টারগুলি বলেছিলাম তোমাদের পড়ার জন্য, সেই চ্যাপ্টারগুলি কেউ একজন আমাদেরকে রিমাইন্ডার দিবে কি? সামিরা, Yes, sir. যেই চ্যাপ্টারগুলির কথা বলেছিলাম। Yes, sir. Sir, 7 chapter. Chapter 7, income from interest. From interest on securities. ওকে, ফাইন। আর স্যার ওইটাতে কিছু টপিকস দাগিয়ে দিয়েছিলেন, আমাদের পড়তে বলছিলেন স্যার। আর স্যার ইনকাম ফ্রম এগ্রিকালচার পড়াবেন বলছিলেন। আচ্ছা, এই যে এইটা, তাই না? চ্যাপ্টার 7 দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আমি শো করছি, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, পারতেছি। আচ্ছা, তো এইখান থেকে আমরা বলেছিলাম তোমরা আমাদের যদি, তার আগে বলি, আমাদের যদি অনলাইনে এক্সাম হয় সেক্ষেত্রে তো আমরা রিটেন এক্সাম এরকম হবে না, বা ম্যাথ করার এই সুযোগও থাকবে না। তো সেক্ষেত্রে তোমাদের হয়তো ভাইবা নিব, তারপরে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এগুলি থাকবে। তো এই কারণে আজকে আমি ওই থিওরিটিক্যাল পার্টটাই বেশি হাইলাইট করব। আর 8 তারিখের পরে যদি আমরা কনফার্ম হই তখন আমরা হয়তো আরেকটি ক্লাসে ফাইনাল করব যে কিভাবে কি করব। তো এই চ্যাপ্টারে, অর্থাৎ ইন্টারেস্ট, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, এখানে থিওরিটিক্যাল পার্ট হিসেবে আমরা কি কি বলেছিলাম, ইন্টারেস্ট এন্ড সিকিউরিটিজ এর ডেফিনিশন করবে, তারপরে আবারও একটু দেখে নাও, তারপরে স্কোপ অফ ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ ডেফিনিশনের পরে আর এরপরে কি বলেছিলাম, তোমাদের খাতায় হয়তো লেখা আছে, ক্লাসিফিকেশন অফ সিকিউরিটিজ। স্যার স্যার ক্লাসিফিকেশন কন্ডিশনও অফ সিকিউরিটিজ, এই যে এইটা বলেছিলাম 7.4। স্যার 7.3 ও বলছিলেন। আচ্ছা, ফাইন। আর কি বলেছিলাম? তারপর স্যার আমরা দুইটা ম্যাথ দিয়েছিলেন প্র্যাকটিস করার জন্য। জি, ম্যাথ তো আছে, ওইটা তোমরা দেখবে। আর যেটা বললাম যে থিওরিটিক্যাল পার্টটা আজকে হাইলাইট করব। আর যদি আমাদের রিটেন এক্সাম হয় সেক্ষেত্রে আমরা ম্যাথগুলি আবার একটু রিভিউ করব, সেটা পরে। আর অনলাইনের জন্য আমরা এই বিষয়গুলি আগে বেশি হাইলাইট করব, যেহেতু এখানে রিটেন এক্সাম হওয়ার সুযোগ কম। তো এখানে যে বিষয়গুলি আমরা পড়তে বলেছি এগুলি সবাই কি দেখেছো? সমস্যা থাকলে বলো। ফার্স্ট অফ অল, সিকিউরিটিজ, ইন্টারেস্ট এন্ড সিকিউরিটিজ। ইন্টারেস্ট কাকে বলে এবং সিকিউরিটিজ কাকে বলে সবাই জানো তো? জি স্যার। ইন্টারেস্ট মিন্স, কে বলবে? স্যার আপনি বলেন। আমি তো বলবোই, আমি তো এখানে শো করছি, এখানে দেখতে পাচ্ছ। ইন্টারেস্ট মিন্স, এক কথায়, কস্ট অফ মানি। When we are giving loan, whatever we are paying, when we are receiving money or borrowing money, whatever we are paying against it, that is the interest. এখানে বইয়ের ভাষায় আছে, দেখো বইয়ের ভাষায় কি বলছে ইন্টারেস্ট। Interest means interest payable in any manner in respect of any money borrowed or debt incurred, and includes any service fee or other charge in respect of the money borrowed or debt incurred, or in respect of any credit facility which has not been utilized. যে বইয়ের ভাষায় স্যার এটা বললাম, একদম সংক্ষেপে বলছিলেন যে মানি জেনারেটস মানি, ইন্টারেস্টের মানে হ্যাঁ, general understanding, money generates money,
দ্যাট ইজ দ্য ইন্টারেস্ট। তার মানে আমরা যখন মানি দিয়ে মানির বিজনেস করি সেটাকেই বলা হয় ইন্টারেস্ট। যেমনি এখন Interest. ব্যাংকগুলি লোন দিচ্ছে, ব্যাংক সবসময় লোন দেয়। এখন যেমনি এই যে গভর্নমেন্টের স্টিমুলাস প্যাকেজ নাম শুনেছে না? স্টিমুলাস প্যাকেজ স্যার যে বর্তমানে যেটা সেটা কোভিড-19 প্যান্ডেমিকের জন্য গভর্নমেন্ট স্টিমুলাস প্যাকেজ দিচ্ছে, মানে অনেককে ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিস দিচ্ছে। জি স্যার শুনেছি। শুনেছো না? জি স্যার এখানে খবরে বল। এখানে সুবিধাটা কি? সুবিধাটা হলো ইউ আর গেটিং দ্য মানি অ্যাজ লোন, but you need to pay interest. But your benefit is that 50% interest will paid by the government and rest of the 50% will pay by you. যে লোন নেবে সে 50% ইন্টারেস্ট পেমেন্ট করবে আর বাকি 50% গভর্নমেন্ট। ফর এক্সাম্পল, ইফ ইউ টেক 1 লাখ টাকা with 9% interest rate, then what will be the amount of interest? 9,000. So you will pay 4,500 and government will pay 4,500. You got you got it? স্যার এটা হলো স্টিমুলাস প্যাকেজ। গভর্নমেন্ট যে প্রণোদনা প্যাকেজ দিয়েছে সেটি এরকম, মানে ইন্টারেস্টের অর্ধেক গভর্নমেন্ট পে করবে আর যে লোনটা নিচ্ছে সে বাকিটা পে করবে। বুঝছো? জি স্যার। তাহলে আমরা লোন নিয়ে যা পে করি সেটাই ইন্টারেস্ট, এন্ড ইট উইল অলসো ইনক্লুড দ্য সার্ভিস চার্জ। এখানে বই যেমনি বলেছে সার্ভিস চার্জ বা আদার কমিটমেন্ট ফি, সেগুলিও এর সাথে ইনক্লুডেড। এগুলো ইন্টারেস্ট, অন্য কথায় সহজে বললে ইট ইজ দ্য কস্ট অফ মানি। সিকিউরিটিজ কি? এটা জমাকৃত ডকুমেন্ট, যেমন ব্যাংক আমাদের কাছ থেকে লোন দেওয়ার আগে যে ডকুমেন্ট গুলা নেয়, যে কোনো কিছু ডকুমেন্ট হতে পারে, সেটা প্রপার্টি হতে পারে কিংবা কোনো একটা ক্যাশ অ্যামাউন্ট হতে পারে ব্যাংকে রাখা, মানে আমাদের লোনের এগেইনস্টে আমরা যেটা জমা দিয়ে লোনটা পেতে পারি সেটা হচ্ছে আর কি সিকিউরিটি। স্যার এটা আপনি একদম সংক্ষেপে বলছিলেন, সিকিউরিটিজ ইজ ফাইন্যান্সিয়াল অ্যাসেট which is traded in financial market. Yeah, good. ফাইন্যান্সিয়াল অ্যাসেট or ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা সামিরা বলেছে ডকুমেন্ট, ওইটাই। এবং এই ডকুমেন্ট এটা one party will issue and another party will purchase. The party who issue the securities, he is the lender, and who purchase it, ইজ দ্য ক্রেডিটর। yeah, দুইটা পার্টি এখানে। যে ইস্যু করবে তার মানে কি কোম্পানি, আর যে পারচেজ করবে তার মানে ইন্ডিভিজুয়াল। তুমি কিনবে, তুমি কিনবে মানে কি ইউ আর প্রোভাইডিং দ্য মানি, ইউ আর প্রোভাইডিং দ্য মানি টু দ্য কোম্পানি। তাহলে এখানে ইনভেস্টর কে আর ক্রেডিটর কে? তুমি টাকা ইনভেস্টর দিচ্ছ তুমি, আর ক্রেডিটর কোম্পানি। এখানে একটু বোঝার বিষয় আছে। ক্রেডিটর কে? যে লোন দেয়, ও ইনভেস্টর। সরি, জি স্যার, তাহলে তুমি তো কোম্পানিকে লোন এক্সট্রা করে দিয়েছো। ফেলছি। হ্যাঁ হ্যাঁ, আমি ক্রেডিটর, ফার্স্টেরটাই ঠিক ওই ছিল। সেন্সে ওরকম, কিন্তু শেয়ার মার্কেটে বা ফাইন্যান্সিয়াল মার্কেটে এই সিকিউরিটিগুলি পারচেজ করাটাই হলো ইনভেস্টমেন্ট। পারচেজ করাটাই হলো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বলতে বোঝায় এখানে ইউ আর পারচেজিং দ্য সিকিউরিটিজ, তার মানে ইউ আর ইনভেস্টিং 1 লাখ টাকা বাই পারচেজিং সিকিউরিটিজ, তুমি ইনভেস্ট করেছো। আর যদি আমরা বড়োয়ার লেন্ডার ওই পয়েন্টে চিন্তা করি, তাহলে এখানে কোম্পানি বড় করেছে, তুমি লেন্ড দিয়েছো। গট ইট? জি স্যার। আবার অন্যভাবে বললে ব্যাংক ক্রেডিটর, কারণ কি ব্যাংক লোন দেয়, আমরা ব্যাংক থেকে লোন নেই, আমরা কি পারচেজার। Yeah, বা বড়োয়ার।
তাহলে এখানে সিকিউরিটি আমরা বললাম যে এই ইট ইজ নট ডিফাইন্ড আন্ডার দ্য অ্যাক্ট, এই অ্যাক্টে আমাদের এটা আলাদাভাবে কোনো আর্টিকেলে ডিফাইন করা নাই। ফাইন্যান্সে সিকিউরিটি বলতে আমরা যা বুঝি এখানে সেটাই, এখানে আলাদা কোনো লয়ের পরিভাষা নাই, বা এখানে আমাদের এই ট্যাক্স লয়ের আলাদা কোনো ডেফিনিশন নাই। ফাইন্যান্সে আমরা সিকিউরিটি বলতে যা বুঝি এখানে সেটাই। ওকে, তাহলে সিকিউরিটির ডেফিনিশন জানলাম, এরপরে আসি আমরা টাইপস। ক্লাসিফিকেশন অফ সিকিউরিটিজ, ক্লাসিফিকেশনটাই হলো টাইপস। First of all, we can classify the securities into two types, government and commercial. প্রথমত দুই ভাগ, কি কি? Government securities and commercial securities. The securities issued by the government is termed as government securities, and which is issued by the company or corporation is the commercial securities. Example of government securities: treasury bill. Commercial securities: bond, debenture. Okay, আচ্ছা, এবারে আমরা দেখি গভর্নমেন্ট সিকিউরিটিজ দুই রকম, ট্যাক্স এক্সেম্পট and taxable. Tax exempt means you do not need to pay any tax by purchasing those securities and having income from that securities. Taxable, you need to pay tax by purchasing those securities. একটা হলো ট্যাক্সেবল আর একটা হলো ট্যাক্স এক্সেম্পট। ট্যাক্সেবল বলি এবার আমরা দেখি, একটা হলো ট্রেডেবল আর নন ট্রেডেবল। ট্রেডেবল বলতে আমরা মার্কেটে ট্রেড করতে পারবো, মানে we can sell it, we can purchase it, এটা হলো ট্রেডেবল। নন ট্রেডেবল, যেটা ট্রেড করা যাবে না, যেমন ডিপোজিট, এটা ট্রেড করা যায় না, এরকম সেভিংস ইনস্ট্রুমেন্টস। কমার্শিয়াল সিকিউরিটিজ গুলি আবার দেখো দুই রকম, ডিবেঞ্চার্স, জিরো কুপন বন্ড। ডিবেঞ্চার আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কনভেনশনাল, ইন্টারেস্ট বিয়ারিং, ইফ ইউ পারচেজ দোজ দেন ইউ উইল গেট ইন্টারেস্ট, এই কারণে বলা হয়েছে ইন্টারেস্ট বিয়ারিং। আরেকটি হলো ইসলামিক বা প্রফিট বিয়ারিং, ইউ আর গেটিং প্রফিট নট ইন্টারেস্ট। ডিবেঞ্চার দুই রকমের, একটা হলো বেসড অন ইন্টারেস্ট আর একটা হলো বেসড অন profit. Zero coupon means there is no stated interest rate. Zero means no interest. Okay. তাহলে আমরা কয় ভাগে ভাগ করলাম? প্রথমত স্যার জিরো কুপনটা না আমি বুঝি নাই স্যার, একটা এক্সাম্পল দিবেন? Zero coupon means normally when we purchase any securities the rate of interest is stated, বলে দেয়া থাকে যে তুমি এই ডিবেঞ্চার কিনলে এখান থেকে তুমি যে 16% ইন্টারেস্ট তুমি পাবে। আর জিরো কুপন মানে তুমি এই সিকিউরিটিজ কিনেছো বাট দেয়ার ইজ নো স্টেটেড রেট, এখানে কোনো রেট বলা নাই। তাহলে প্রশ্ন হলো তো আমরা কিনবো কেন, যেহেতু রেট বলা নাই? আমাদের হোয়াট ইজ দ্য ফাইন্যান্সিয়াল বেনিফিট? এখানে বেনিফিট ইজ দ্যাট the say face value is 1000 টাকা and you are purchasing by 800 টাকা and at the maturity you are getting back 1000, so 200 is your benefit, your profit, and we can convert this 200 into rate of interest. এই 200 টাকাকে আমরা কত রেট হয় সেটাকে কনভার্ট করে দেখতে পাবো। জিরো কুপন বন্ডে কোনো উল্লেখিত ইন্টারেস্ট রেট দেয়া থাকে না, কিন্তু এগুলি ডিসকাউন্টে সেল হয়, সেটাই হলো আমাদের বেনিফিট। ওকে,
বুঝছো এটা? কোশ্চেন। জি স্যার, বুঝতে পারছি। এবার এই যেগুলি বললাম এগুলি না বুঝলে বলতে পারো। স্যার আমার একটা কোয়েশ্চেন স্যার, জিরো কুপন বন্ড নিয়ে স্যার বইয়ের মধ্যে লেখা আছে যে মানে জিরো কুপন বন্ডের যে প্যারাটা নেক্সট পেজ স্যার আপনার পেজের, এই যে বলো। হ্যাঁ স্যার এখানে একদম জিরো কুপন বন্ডের লাস্টের 2 লাইন, 5% ট্যাক্স ইজ ডিডাক্টেড এট সোর্স ফ্রম দ্য ইনকাম রিসিভড ফ্রম জিরো কুপন বন্ড, যদি এই রিসিপ্টটা কোনো ব্যাংক, ইন্স্যুরেন্স অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে হয়ে থাকে। মানে এটা কি বুঝিয়েছে স্যার, এটা বুঝলাম না আমি। এটা ফর এক্সাম্পল তুমি 1000 টাকার একটি জিরো কুপন বন্ড কিনেছো, ফেস ভ্যালু 1000, কিন্তু মার্কেট থেকে কিনেছো 800 টাকায়, তাহলে তোমার ম্যাচুরিটি শেষে তোমাকে সে 1000 টাকাই ফেরত দেবে, তাহলে লাভ হলো কত? 200। 200। এই 200 টাকা হলো তোমার ইন্টারেস্ট ইনকাম। এখন 5% ডিডাকশন এট সোর্স, ওই 200 এর 5% কত আসে? সেটা ওই ব্যাংকে যেহেতু তোমার 200 জমা হচ্ছে, ওখানে 5% তারা ডিডাকশন এট সোর্স, টিডিএস, মানে এটা বাদ দিয়ে বাকিটা তোমার অ্যাকাউন্টে জমা করবে, 5% বাদ দিয়ে ওইটা ট্যাক্স অথরিটি নিয়ে নিবে। তো তুমি যখন ট্যাক্স পেমেন্ট করবে তখন এটা অ্যাডজাস্ট করে দেখাবে, বাট 5% টিডিএস মানে হলো এটা ডিডাকশন এট সোর্স, যখন তুমি ইনকামটা তোমার অ্যাকাউন্টে জমা হচ্ছে তখনই 5% ওখান থেকে রিডাক্ট করে তোমাকে বাকিটা তোমার অ্যাকাউন্টে জমা জমা হচ্ছে। ওকে? জি স্যার, এখানে বলছে যে আরেকটা জায়গা থেকে 2 লাইনের উপরের 2টা লাইন, যে জিরো কুপন বন্ডটা যদি আমি বাংলাদেশ ব্যাংক বা এসইসি এখান থেকে অ্যাপ্রুভ করে নিয়ে আসি তাহলে আমার পুরো ট্যাক্স ফ্রি পাবো, এটা কি বলছে স্যার? Coupon has the term zero coupon bond any income derived from approved zero coupon bond received, the bracket আছে Bangladesh Bank and SEC, received by a person other than bank, insurance or any other financial institution is fully exempted from tax. মানে কোনো ইনস্টিটিউশন না, যদি কোনো ইন্ডিভিজুয়াল এটা এসইসি এবং বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসে যে আমি জিরো কুপন বন্ড কিনেছি, কিন্তু তারা অ্যাপ্রুভাল দিল ওকে ফাইন তোমার ইন্টারেস্ট দিতে হবে না, সেক্ষেত্রে এটা ইন্টারেস্ট ফ্রি হবে, সে কথা বলছি। ও আচ্ছা। জি স্যার, এটা যখন পড়ছিলাম তখন আর কি মাথায় ঢুকতেছিল না যে বাংলাদেশ ব্যাংক থেকে নিলে দিতে হবে না, এখান থেকে নিলে দিতে হবে, বুঝতেছিলাম না। জি, এই যে বলছি এনি ইনকাম ডিরাইভড ফ্রম অ্যাপ্রুভড জিরো কুপন বন্ড। অ্যাপ্রুভড মানে হলো ওরা অ্যাপ্রুভাল দিবে, কে দিবে? বাংলাদেশ ব্যাংক আর এসইসি। এসইসি এটা তো এসইসি না, স্যার। এখন হলো বিএসইসি, আগের বই, এই কারণে বাংলাদেশ, ওটা এখন পাশে একটা বি লিখে রাখো, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। বিএসইসির এখন নতুন চেয়ারম্যান কে জানো? যে কিছুদিন আগে একজন নিয়োগ পেয়েছেন না? স্যার বলতে পারি না। বিএসইসির চেয়ারম্যান, নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান হলেন প্রফেসর শিবলি রবায়তুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন। বুঝছো? স্যার বিএসইসির চেয়ারম্যান। ওকে ফাইন, এবারে আমরা ক্লাসিফিকেশন জানলাম। আর কোনো থিওরি ছিল এখানে? না স্যার, স্যার কন্ডিশনটা তো কত পয়েন্ট? 7 পয়েন্ট কত? 3, 7.3। আচ্ছা, conditions for taxation on interest on securities.
আমাদের অনেক সময় 40 মিনিট ওভার হয়ে গেলে ডিসকানেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে যদি এরকম হয় আমরা আবার কানেক্ট করে নিই। আচ্ছা, the following conditions should be met in order to be termed as an interest income under the head income from interest and securities. কি কি কন্ডিশন দেখো, ইনকাম মাস্ট বি রিসিভড অ্যাজ ইন্টারেস্ট। মানে তুমি যদি সিকিউরিটিজ পারচেজ করো, তোমাকে যে ট্যাক্স পেমেন্ট করতে হবে, সেই ট্যাক্স পেমেন্ট করার জন্য কিছু কন্ডিশন মেট আপ করতে হবে। সেই কন্ডিশনগুলি কি কি? এক নাম্বার হলো ইউ নিড টু গেট ইন্টারেস্ট। ইন্টারেস্ট হিসেবে তোমার কিছু এখানে আর্নিং হতে হবে। অন্য কোনো ওয়েতে যদি টাকা পাও সেটা ট্যাক্সেবল এর আন্ডারে আসবে না। যেমনি ফর এক্সাম্পল তুমি প্রাইজ বন্ড পেয়েছো, তোমার বান্ধবী তোমার বিয়েতে প্রাইজ বন্ড গিফট করেছে 50,000 টাকার প্রাইজ বন্ড। এখন এটা তো গিফট, তাই না? স্যার কেউ গিফট করবে না। এই জন্য ধরে নাও কেউ গিফট করেছে, অন্তত সান্ত্বনা পাও। এখানে তো ইউ আর নট গেটিং এনি ইন্টারেস্ট, তাহলে এই কন্ডিশন সিকিউরিটি, ওইটাও একটা সিকিউরিটিজ, বাট ইন্টারেস্ট এই কন্ডিশন ফুলফিল করে না। বাট ইফ ইউ পারচেজ শেয়ার, ইউ আর গেটিং ডিভিডেন্ড অন কাইন্ড অফ ইন্টারেস্ট, সেক্ষেত্রে ওই ইন্টারেস্ট হিসেবে কিছু পাওয়াটা এটা একটা কন্ডিশন। সেকেন্ডলি দেখো, দ্য ইনকাম মাস্ট বি ফ্রম সিকিউরিটিজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট সিকিউরিটি যদি হয় তাহলে গভর্নমেন্ট ইস্যু করবে এবং সেখানে ইন্টারেস্ট পাবো। আর আদার দেন দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ, ইনকাম মাস্ট বি রিসিভড ফ্রম ডিবেঞ্চার or securities issued by local authorities and companies. ডিবেঞ্চার হতে হবে যদি কমার্শিয়াল হয়। আমরা শুরুতে দুই ভাগ করেছিলাম, একটি হলো গভর্নমেন্ট আর একটি হলো কি কমার্শিয়াল। গভর্নমেন্ট যদি হয় সেক্ষেত্রে তো আমরা বলেছিলাম যে ট্যাক্স এক্সেম্পট, আর একটি ছিল ট্যাক্সেবল। ট্যাক্সেবল যেটি, সেটি যদি হয় সেটি হলো বি নাম্বারে বলছে, সেটাই বি নাম্বারে বলছে ওটি। আর সি নাম্বারে বলেছে যে কমার্শিয়াল যদি হয় সেক্ষেত্রে এটি হতে হবে ডিবেঞ্চার or securities issued by local authorities and companies. লোকাল অথরিটি বলতে মিউনিসিপাল অথরিটি, যেমনি আমাদের দেশে এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তারপরে সাউথ সিটি কর্পোরেশন, নর্থ সাউথ দুইটা আছে না, এগুলি হলো লোকাল অথরিটি, লোকাল গভর্নমেন্ট বলে এগুলি। এটা হলো গভর্নমেন্ট, এটা হলো লোকাল গভর্নমেন্ট। তো লোকাল গভর্নমেন্ট যদি কোনো সিকিউরিটি ইস্যু করে, লোকাল অথরিটিজ বা কোম্পানিজ সেটি। আর এর পরে যেগুলি পয়েন্ট বলেছে সেটি হলো the following income will not be considered as interest income from securities. Will not be considered as interest income. এই পরে যেগুলি পয়েন্ট আছে এগুলি ইন্টারেস্ট হিসেবে কাউন্টেড না। কি কি? Interest or profit received from all kind of bank deposit like savings, fixed। মানে কি, তোমার ব্যাংকে জমা আছে, যদি ব্যাংক অ্যাকাউন্টে অনেকের জমা থাকে, ওডিপিএস করে রাখে, ব্যাংক ডিপোজিট লাইক সেভিংস ডিপোজিট এন্ড ফিক্সড ডিপোজিট, এগুলিতে যে জমা আছে এর উপরে তো ইন্টারেস্ট পাওয়া যায়, সেটা এর মধ্যে আসবে না। তোমার 5 লাখ টাকার একটা ব্যাংক ব্যালেন্স বা ডিপোজিট আছে, তুমি ওখান থেকে ইন্টারেস্ট পাও, সেটা এর মধ্যে আসবে না। ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট other than securities in any government or commercial projects. বুঝছো? Dividend from equity and preference share of public and private limited companies. তো বুঝো, যেটা বুঝো না আমরা এটা আলাপ করি। Interest on capital and loan from a person or partnership business. Interest on securities issued by any individual, partnership firm. Gain on sale of securities. Interest on post office savings bank. পোস্ট অফিসে টাকা ডিপোজিট করা যায়,
Interest received from securities issued by any foreign government and interest received from a company on a book date account receivable balance. কোনটা বুঝুন না বললো সেটা আমরা আলাপ করি। স্যার প্রেফারেন্স শেয়ার কি? Share, how many types are share? কে বলতে পারবে? শেয়ার কত সাধারণ ধরনের? শেয়ার অগ্রাধিকার 6 ধরনের না? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। এই যে তুমি যেটা বললে অগ্রাধিকার, এটাই হলো প্রেফারেন্স শেয়ার, প্রেফার্ড শেয়ার, কমন শেয়ার এন্ড প্রেফার্ড শেয়ার। এই প্রেফার্ড শেয়ারটাই প্রেফারেন্সিয়াল বা যেটাকে বলা বাংলায় বলে অগ্রাধিকার, মানে এরা ডিভিডেন্ড আগে পাবে। ওকে, জি নাম্বারে কি বলছি? ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক মানে কি? পোস্ট অফিসে ডিপোজিট করা যায়, সেখান থেকে যে ইন্টারেস্ট পাওয়া যাবে পোস্ট অফিস ডিপোজিট করলে সেটিও ইন্টারেস্টের আওতায় আসবে না। ওকে স্যার তাহলে পোস্ট আমরা অফিস সেভিংস ব্যাংক কোন ধরনের বুঝলাম না। পোস্ট অফিস সেভিংস ব্যাংক কোনগুলো এগুলো? পোস্ট অফিসে ডিপোজিট করা যায় ব্যাংকের মতো। পোস্ট অফিস আছে না, আগে আমরা যে চিঠি পাঠাতাম, এখন তো কেউ চিঠি পাঠায় না। হ্যাঁ হ্যাঁ, সেই পোস্ট অফিসে ব্যাংকের মতো ডিপিএস করা যায়, মানে ডিপোজিট রাখা যায় টাকা, এবং তারা ব্যাংকের মতো ইন্টারেস্ট প্রোভাইড করে। ওখান থেকে তোমার যে ইন্টারেস্ট আর্নিং হবে সেটা ইন্টারেস্টের এই ডেফিনিশনের আওতায় আসবে না, সেটা বলছি। ক্লিয়ার? স্যার হ্যাঁ স্যার যখন জিপিইউ তে স্যার সেভিংসটা আমাদের মানে এই যে ইন্টারেস্ট হিসেবে আসে না, ওনারা তো মানে প্রফিট মুনাফা হিসেবে দেখায়। মুনাফা হিসেবে দেখানোর কারণটা কি স্যার? মুনাফা হিসেবে দেখায় বলতে, এটা মুনাফা এই টার্ম বা এই শব্দটা লিখে বাংলায়, কিন্তু ইংলিশে কি লিখে? ইংলিশে ইন্টারেস্টই লিখবে। ইংলিশে যদি প্রফিট লিখতে হয় তাহলে তো শরিয়া বেসড হতে হবে। বাংলায় মুনাফা, ইন্টারেস্ট, মুনাফা বা সুদ, এই দুইটা একই টার্ম হিসেবে ইউজ করা হয় বাংলায়। আর যখন ইংলিশে তারা লিখবে তখন আইদার ইন্টারেস্ট অর প্রফিট, দুইটার একটা লিখবে। ইংলিশে কি লিখবে? ইংলিশে মুনাফা লিখবে, ইংলিশে তাহলে স্যার ইন্টারেস্ট। যদি স্যার ইন্টারেস্ট হিসেবে লিখে, তাহলে স্যার এখানে ইন্টারেস্ট হিসেবে কেন আসলো না? এটা ইন্টারেস্ট ইনকাম, কিন্তু ট্যাক্সের আওতায় আসবে না, সেটা বলছি। এটা একটা তোমার ইন্টারেস্ট ও, ইনকাম, কিন্তু এই ইন্টারেস্ট ইনকামের উপরে তোমাকে ট্যাক্স দিতে হবে না, কারণ এই হুম হুম। কন্ডিশনগুলি এখানে কয়েকটি পয়েন্ট বলে দিয়েছে যে এরকমের যে ইনকামগুলি আছে, যদিও এগুলি অনেক কোনোটা ইন্টারেস্ট ইনকাম, কিন্তু এগুলি ট্যাক্সের আওতায় আসবে না, সেটা ক্লারিফাই করে দিয়েছে। ট্যাক্স লয়ে ক্লারিফাই করে দিয়েছে, যদিও তোমার এটা ইন্টারেস্ট ইনকাম, বাট এই ইন্টারেস্ট ইনকাম তোমার ট্যাক্সের আওতায় আসবে না। মানে স্যার ইন্টারেস্ট, তাহলে আমি একটা কথা বলি, মানে আমাদের জিপিইউ তে আর কি মানে টাকা আছে, তো ওখান থেকে মানে আমাদের ট্যাক্স কাটা হয়। তো এখন স্যার তাহলে এটা কিসের ট্যাক্স কাটা হয়? ওটা ইনকাম ফ্রম সিকিউরিটিজ এর আন্ডারে কাটে না, এটা তোমার ও আদার্স ইনকামের আন্ডারে কাটবে। এবং সেটা যদি তোমার টিডিএস হয়, টিডিএস হলে যখনই এটা তোমাকে টাকাটা ইন্টারেস্ট তোমাকে পেমেন্ট করবে, ওই 5% বা যত পার্সেন্ট থাকে সেটা মাইনাস করে বাকিটা পেমেন্ট করবে। কিন্তু ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, তুমি যদি ট্যাক্স রিটার্ন সাবমিট করো গভর্নমেন্টকে, তখন বিভিন্ন হেডে তোমাকে শো করতে হয় যে ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, তারপরে ইন্টারেস্ট অন এগ্রিকালচারাল ইনকাম, তারপরে স্যালারি ইনকাম, এই যে বিভিন্ন হেডে এগুলি শো করতে হয়। তোমার এই পোস্ট অফিস থেকে যেটাই কাটা হয়েছে সেটি তুমি ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এর আন্ডারে দেখাবে না, যেহেতু কেটে নিয়েছে এটা অন্য জায়গায় বা আদার্স এর আন্ডারে দেখাবে। কিন্তু যদিও এটা অন কাইন্ড অফ সিকিউরিটিজ, কিন্তু ওটা ইনকাম ফ্রম সিকিউরিটিজ এর আন্ডারে আসবে না পোস্ট অফিসের।